এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৭৭ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭৭ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৭.২ বলা হয়েছে গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক। আমরা আজকে শিখব গুণনীয়ক কি এবং সাধারণ গুণনীয়ক কি। আমরা কিন্তু এর আগে শিখেছিলাম গুণিতক সম্পর্কে, তাই না? আজকে আমরা শিখব গুণনীয়ক সম্পর্কে। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে চলো গুণনীয়ক শিখি। আচ্ছা, একটু নিচে যাবার আগে আমরা যদি একটু গুণনীয়ক সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখো, আমরা ধরে নিই, যেমন এই দেখো একটি সংখ্যা হচ্ছে ১৫, তাই না? ১৫ কিন্তু একটি সংখ্যা। এখন এই ১৫কে আমরা দেখব যে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। নিঃশেষে মানে কি? মানে কোন কোন সংখ্যা দ্বারা ১৫কে ভাগ করলে আর কোনো অবশিষ্ট থাকবে না। যেমন দেখো, আমরা যদি একদম শুরুতে ২ দ্বারা একটু ভাগ করার চেষ্টা করি, ২ দ্বারা যদি আমরা ১৫কে ভাগ করি তাহলে কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি ৭ দুগুণ ১৪। এই ১৪ পর্যন্ত কিন্তু আমরা ভাগ করতে পারবো, কিন্তু এর পরেও কিন্তু আরও ১ থেকে যাবে, তাই না? কারণ এখানে রয়েছে ১৫। আচ্ছা, ১৫কে কিন্তু আমরা ২ দ্বারা তাহলে নিঃশেষে ভাগ করতে পারবো না, এখানে কিন্তু ১ অবশিষ্ট থেকে যাবে। আচ্ছা, তাহলে এই ২কে কিন্তু আমরা ১৫ এর গুণনীয়ক বলতে পারি না। আবার দেখো, এবারে যদি আমরা ৫ দ্বারা একটু ভাগ করি, ৫ দ্বারা যদি আমরা ১৫কে ভাগ করি, দেখো আমরা যদি ৫-এর ঘরে নামতে পারি, দেখো ৫ একে ৫, ৫ দুগুণ ১০, তে ৫ ১৫। অর্থাৎ ৫-এর সঙ্গে ৩কে যদি আমরা গুণ করি তাহলে হয় তে ৫ ১৫। অর্থাৎ এই ১৫-র সঙ্গে কিন্তু নিচের ১৫ মিলে যাচ্ছে, তাই না? এখন এই ১৫ থেকে ১৫কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে ০। আমাদের যেহেতু পুরো ১৫কে এখানে ভাগ করা হয়ে গেছে, আর কিছুই অবশিষ্ট নেই। তার মানে আমরা বলতে পারি, যেহেতু এখানে ৫ দ্বারা ১৫কে ভাগ করেছে, তার মানে এই ৫ হচ্ছে কি? ৫ হচ্ছে ১৫-এর একটি গুণনীয়ক। ঠিক আছে? এইরকমভাবে যে যে সংখ্যা দ্বারা, এই ৫-এর মতো যে সমস্ত সংখ্যা দ্বারা আমরা ১৫কে নিঃশেষে ভাগ করতে পারবো, মানে যেখানে কোনো অবশিষ্ট থাকবে না, সেই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে ১৫-এর গুণনীয়ক। ঠিক আছে? আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, যদি আমরা এবারে একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদেরকে ১ নম্বরে বলা হয়েছে আমি ১২টি চকলেট কিছু প্লেটে সমানভাবে ভাগ করে রাখতে চাই। কোনো চকলেট হাতে না রাখলে কতটি প্লেট লাগবে? আচ্ছা, আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে আমাদেরকে বলা হয়েছে আমাদের কাছে ১২টি চকলেট আছে। হ্যাঁ, এই ১২টি চকলেট আমরা কি করব? আমরা কিছু প্লেটে সমানভাবে ভাগ করে রাখবো। হ্যাঁ, আচ্ছা, মানে আমরা কিছু প্লেটের মধ্যে ১২টি চকলেটকে রাখবো, যেন প্রত্যেকটি প্লেটে সমান পরিমাণ চকলেট থাকে, একই সমান চকলেট থাকে। এখন বলা হয়েছে কোনো চকলেট হাতে না রাখলে কতটি প্লেট লাগবে। এখন আমরা এমনভাবে এই প্লেটগুলোর ভিতরে সাজাবো যেন প্রত্যেকটি প্লেটের সমান থাকে এবং কোনো চকলেট যেন অবশিষ্ট আবার না থাকে। ঠিক আছে? এই ১২টি চকলেটের ১২টিকেই যেন আমরা সাজাতে পারি, কোনো একটি চকলেট যেন অবশিষ্ট না থাকে। আচ্ছা, এই বিষয়টি কিন্তু আমাদের বলা হয়েছে। এবারে বলা হয়েছে যে এইভাবে করে যদি আমরা রাখতে চাই তাহলে কতটি প্লেট লাগবে। এই প্লেটের সংখ্যাটিকে কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এই যে ১২টি চকলেট আমাদের রয়েছে, এই ১২-এর গুণনীয়কগুলোকে আমরা বের করব। ঠিক আছে? আমরা দেখব যে ১২-এর গুণনীয়ক কত কত রয়েছে, কোন কোন সংখ্যা রয়েছে। যে যে সংখ্যাগুলোকে আমরা পাবো, আমরা কিন্তু সেই পরিমাণ প্লেটের মধ্যে ১২টি চকলেট রাখতে পারবো। ঠিক আছে? যেমন দেখো, আমরা যদি ১২কে, যেহেতু এখানে ১২টি চকলেটের কথা বলা হয়েছে, আমরা ১২কে যদি প্রথমে ২ দ্বারা ভাগ করি, দেখো তো ২ দ্বারা ভাগ করা যায়। আমরা যদি ১ দ্বারা প্রথমে ভাগ করি, যেহেতু সর্বপ্রথম সংখ্যা রয়েছে ১, তাই না? ১ থেকেই তো সংখ্যা শুরু হয়। আচ্ছা, ১ দ্বারা যদি আমরা ভাগ করি, ১২কে আমরা ভাগ করতে পারবো না? হ্যাঁ, আমরা জানি ১২ একে ১২। আচ্ছা, ১২ একে ১২ হবে, তার মানে ১ দ্বারা কিন্তু ১২কে আমরা ভাগ করতে পারবো। আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি ১। আচ্ছা, যেহেতু আমরা ১ পাচ্ছি, দেখো আমি এখানে একটু তোমাদের বোঝানোর জন্য এখানে লিখি। আমরা লিখলাম ১, অর্থাৎ ১ দ্বারা আমরা ১২কে ভাগ করতে পারবো। এরপরে দেখো ২ দ্বারা কি আমরা ভাগ করতে পারবো? ২ দ্বারাও কিন্তু ১২কে ভাগ করতে পারবো, কারণ হচ্ছে কি আমরা জানি ৬ দুগুণ ১২, অর্থাৎ আমরা উত্তর পাবো হচ্ছে ৬। ৬ দুগুণ হয় ১২, তাই না? দেখো, এই ১২ থেকে ১২কে বিয়োগ করলে আর কিন্তু কিছুই থাকে না, মানে ০। যেহেতু এখানে কোনো অবশিষ্ট নেই, তার মানে কি আমরা বলতে পারি কি যে এই ১২ হচ্ছে কি, ১২কে যখন আমরা ২ দ্বারা ভাগ করলাম তখন কিন্তু নিঃশেষে আমরা ভাগ করতে পেরেছি, তাই না? তার মানে এই ২ দ্বারা যেহেতু ১২কে ভাগ করা যায়, তার মানে ২ও কিন্তু ১২-এর একটি গুণনীয়ক। তাহলে ১ পাচ্ছি একটি গুণনীয়ক, ২ পাচ্ছি একটি গুণনীয়ক। এবারে ৩ দ্বারা কি ১২কে ভাগ করা যায়? দেখো তো, আমরা যদি ৩-এর ঘরে নামতে পারি, এখানে ১২ রয়েছে কিনা। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ ৩-এ ৯, তে ৪ 12, অর্থাৎ ৩-এর ঘরে নামতাতেও কিন্তু আমরা ১২কে পাচ্ছি। তার মানে আমরা কিন্তু ৩কেও বলতে পারি কি, ৩কেও বলতে পারি ১২-এর একটি গুণনীয়ক। অর্থাৎ
দেখো এইভাবে করে আমরা যতগুলো সংখ্যা পাবো, এরপরে যদি আমরা 4, এই 3-এর পরে রয়েছে কি 4, দেখো তো 4-এর ঘরের নামতার মধ্যে আমরা 12কে পাই কিনা, অর্থাৎ 4 দ্বারা আমরা 12কে ভাগ করতে পারি কিনা। আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, তে 4 12। দেখো আমরা কিন্তু এই 4-এর ঘরের নামতার মধ্যেও কিন্তু 12 পাচ্ছি, অর্থাৎ 4 দ্বারাও কিন্তু আমরা নিঃশেষে 12কে ভাগ করতে পারবো, তাই না? যার কারণে এখানে কিন্তু আমরা 4 লিখবো। এরপরে আমরা এইভাবে করে দেখব, 1 থেকে দেখতে দেখতে এখানে যেহেতু আমরা কিন্তু 12-এর গুণনীয়ক বের করবো, তাই না? যার কারণে 1 থেকে দেখতে দেখতে আমরা 12 পর্যন্ত যাব, ঠিক আছে? এর মধ্যে আমরা দেখব যে কোন কোন সংখ্যা দ্বারা 12কে ভাগ করা যায়। তাহলে যে যে সংখ্যাগুলো দ্বারা 12কে ভাগ করা যাবে, আমরা ধরে নেব কি যে ওই সংখ্যাগুলো হচ্ছে 12-এর গুণনীয়ক, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে 1 2 3 4, আমরা এগুলো কিন্তু পাচ্ছি এখনো পর্যন্ত, তাই না? তাহলে এই প্রত্যেকটি হচ্ছে কি 12-এর গুণনীয়ক। তার মানে এইগুলো দ্বারা আমরা বুঝতে পারি, আমরা যদি এই 12টি চকলেট একটি প্লেটে রাখি, তাহলেও আমরা এই 12টি চকলেটকে আমরা কিন্তু এমনভাবে রাখতে পারবো যেন আর আমাদের কোনো চকলেট অবশিষ্ট না থাকে। মানে আমরা একটি প্লেটের মধ্যে 12টি চকলেট রাখলেও কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না। তারপরে 2টি প্লেটের মধ্যেও যদি 12টি চকলেটকে আমরা ভাগ করে রাখি, তাহলেও কোনো অবশিষ্ট থাকবে না। 3টি প্লেটের মধ্যেও যদি আমরা সমানভাবে ভাগ করে রাখি, তাহলেও কোনো অবশিষ্ট থাকবে না। 4টি প্লেটের মধ্যে রাখলেও থাকবে না, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা দেখতে দেখতে যাব। আচ্ছা, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো এইখানে আমরা একটু নিচে লক্ষ্য করলে একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে, চলো আমরা প্রথমে একটি প্লেটে চকলেট রাখার মাধ্যমে সমাধানটি বের করার চেষ্টা করি এবং একে একে 2টি থেকে 12টি পর্যন্ত প্লেট নিয়ে সমাধানটি বের করি। আচ্ছা, তাহলে আমরা এবার যদি একটু এই যে মেয়ে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে যে নিয়মে বের করেছে, আমরা যদি এই নিয়মটি একটু বোঝার চেষ্টা করি। দেখো সে কিন্তু 3টা ছক করেছে, তাই না? আচ্ছা দেখো, প্রথমে এই যে আমরা ঘরটি দেখতে পাচ্ছি, এখানে সে লিখেছে প্লেটের সংখ্যা, অর্থাৎ যেহেতু আমাদের 12টি চকলেট রয়েছে, তাই না? যার কারণে আমরা 1 থেকে 12 পর্যন্ত লিখলাম। আচ্ছা দেখো 1 2 3 4 এভাবে করে কিন্তু আমরা 12 পর্যন্ত লিখলাম। এবার আমরা নিচে লিখলাম কি হাতে না রেখে, অর্থাৎ হাতে না রেখে আমরা যে কয়টি প্লেটে 12টি চকলেট রাখতে পারবো, আমরা সেই সংখ্যার নিচে একটি টিক চিহ্ন দেবো, ঠিক আছে? যেমন দেখো 1, উপর আমরা দেখতে পাচ্ছি 1, অর্থাৎ একটি প্লেটে কি আমরা 12টি চকলেট রাখতে পারবো কিনা? আমরা একটি প্লেটে কিন্তু 12টি চকলেট রাখতে পারবো, কারণ 1 দ্বারা 12কে আমরা ভাগ করতে পারি, তাই না? যার কারণে এই 1-এর নিচে একটি টিক দেবো। আর যদি এখানে বলা হয়েছে কি দেখো হাতে রেখে, অর্থাৎ আমরা ধরো আমরা এই যে 7 দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এই 7টি প্লেটের মধ্যে আমরা কি 12টি চকলেট সমানভাবে ভাগ করে রাখতে পারবো? আমরা কিন্তু 12টি চকলেটকে সমানভাবে ভাগ করে রাখতে পারবো না, কারণ এই 7টি প্লেটের মধ্যে যদি আমরা রাখতে চাই, দেখো আমরা যদি 2টি করেও রাখি, তাহলে হবে কত? 7 দুগুণ 14টি চকলেট কিন্তু লাগবে, তাই না? আমাদের কিন্তু 14টি চকলেট এখানে নেই, আমাদের চকলেট রয়েছে 12টি, আমাদের 2টি চকলেট কিন্তু কম রয়েছে, তাই না? অর্থাৎ এই 7-এর মধ্যে কিন্তু আমরা, অর্থাৎ 7টি প্লেটের মধ্যে কিন্তু আমরা চকলেট রাখতে পারবো না, সমানভাবে চকলেট রাখতে পারবো না, আমাদের হাতে কিন্তু চকলেট থেকে যাবে আরও, তাই না? দেখো যদি 7টির মধ্যে আমরা একটি একটি করে চকলেট রাখি, তাহলে কিন্তু আমরা 7টি চকলেট রাখতে পারবো, এরপরে আরও 5টি চকলেট আমাদের হাতে থেকে যাবে। তাহলে যে সমস্ত প্লেটগুলোর মধ্যে রাখলে আমাদের হাতে থেকে যাবে, সেইগুলোতে আমরা কি করব? একটি কাটা চিহ্ন দেব, ঠিক আছে? মানে এই কাটা দ্বারা আমরা বুঝতে পারবো হচ্ছে কি যে আমরা এই কয়টি প্লেটের মধ্যে সমানভাবে 12টি চকলেটকে রাখতে পারবো না। যেমন দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি একটি প্লেটের মধ্যে রাখতে পারবো না, হ্যাঁ আমরা এখানে একটি টিক দিলাম। এবার দেখো তো 2টি প্লেটের মধ্যে রাখতে পারবো কিনা? 2 দ্বারা কি 12কে ভাগ করা যাবে? আমরা জানি 6 দুগুণ 12, তার মানে 2টি প্লেটের মধ্যেও কিন্তু আমরা 12টি চকলেট সমানভাবে রাখতে পারবো, যার কারণে এখানেও আমরা একটি টিক দিলাম। এবার রয়েছে 3টি প্লেটের মধ্যে কি রাখতে পারবো? আচ্ছা দেখো তো আমরা 3 দ্বারা 12কে ভাগ করা যায় কিনা? আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, তে 4 12, অর্থাৎ 3টি প্লেটের মধ্যেও কিন্তু আমরা 12টি চকলেট সাজিয়ে রাখতে পারবো, তাই না? তাতে কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না, তাই না? একটি প্লেটের মধ্যে 4টি ছোট করে যদি রাখি, তাহলে তে ছাড়া 12টি চকলেট কিন্তু হয়ে যাবে। তার মানে এই 3-এর নিচেও কিন্তু আমরা একটি টিক চিহ্ন দিব। এরপরে দেখো এখানে রয়েছে 4টি প্লেটের মধ্যে কি আমরা 12টি চকলেট সাজাতে পারবো? দেখো তো 4 দ্বারা 12কে ভাগ করা যায় কিনা? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, তে 4 12, অর্থাৎ 4টি প্লেটের মধ্যেও কিন্তু আমরা 12টি চকলেটকে সমানভাবে ভাগ করতে পারবো, তাই না? যার কারণে এখানেও কিন্তু আমরা একটি টিক চিহ্ন দেবো। এবার দেখো 5টি প্লেটের মধ্যে কি আমরা সাজাতে পারবো কিনা? আমরা যদি দেখি যে 5 দ্বারা 12কে ভাগ করা যায় কিনা, আমরা জানি 5 একে 5, 5 দুগুণ 10, তে 5 15, অর্থাৎ 5-এর ঘরের নামটাই কিন্তু আমরা 12কে পাচ্ছি না, অর্থাৎ 5 দ্বারা কিন্তু আমরা 12কে নিঃশেষে ভাগ করতে পারছি না। তার মানে আমরা বুঝতে পারি কি? তার মানে আমরা বুঝতে পারি এই 5টি প্লেটের মধ্যে 12টি চকলেট কিন্তু সমানভাবে রাখা যাবে না। এই জন্য আমরা কী করলাম? এখানে একটি কাটা চিহ্ন দিলাম, তাই না? অর্থাৎ একটি ক্রস দিলাম কিন্তু। আচ্ছা এবারে
আমরা দেখতে পাচ্ছি 6টি প্লেটের মধ্যে কি রাখা যাবে কিনা 12টি চকলেট। দেখো তো, আমরা যদি 6 দ্বারা 12কে ভাগ করি, আমরা জানি 6 একে 6, 6 দুগুণ 12, অর্থাৎ দুইটি করে কিন্তু যদি আমরা চকলেট রাখি তাহলে 6টি প্লেটের মধ্যে 12টি চকলেট রাখা যাবে, তাই না? যেহেতু 6 দ্বারা 12কে ভাগ করা যায়, যার কারণে আমরা এখানে একটি টিক চিহ্ন দেবো। এবারে 7 দ্বারা কি ভাগ করা যায়? দেখো তো 7 দ্বারা 12কে ভাগ করা যায় কিনা। আমরা জানি 7 একে 7, 7 দুগুণ 14, অর্থাৎ 7-এর ঘরের নাম থেকে কিন্তু আমরা 12 পাচ্ছি না, অর্থাৎ 7 দ্বারা কিন্তু 12কে ভাগ করা যায় না, যার কারণে আমরা এখানে একটি কাটা দেবো। 8 দ্বারাও 12কে ভাগ করা যাবে না, আমরা একটি কাটা দেবো। 9 দ্বারাও ভাগ করা যাবে না, আমরা একটি কাটা দেবো। 10 দ্বারাও 12কে ভাগ করা যাবে না, এই জন্য একটি কাটা দেবো। এরপরে রয়েছে 11 দ্বারাও কিন্তু 12কে ভাগ করা যাবে না, এই জন্য একটি কাটা দিব। এবং শেষে রয়েছে 12 দ্বারা কি 12কে ভাগ করতে পারবো? হ্যাঁ, আমরা কিন্তু 12 দ্বারা 12কে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 12 একে 12, তাই না? যার কারণে 12 দ্বারা যেহেতু 12কে ভাগ করা যায়, যার কারণে এইখানে কিন্তু আমরা একটি টিক চিহ্ন দিব, তাই না? অর্থাৎ 12টি প্লেটের মধ্যে আমরা কিন্তু 12টি চকলেট রাখতে পারবো, তাই না? অর্থাৎ একটি প্লেটে কিন্তু একটি করে চকলেট আমরা রাখতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইখানে যে সমস্ত সংখ্যার নিচে টিক চিহ্ন দিলাম, এই সংখ্যাগুলো হচ্ছে কি? এই সংখ্যাগুলো হচ্ছে 12-এর গুণনীয়ক, অর্থাৎ এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা আমরা 12কে নিঃশেষে ভাগ করতে পারবো, ঠিক আছে? যেমন এগুলোর মধ্যে আমরা কি পাচ্ছি? 1, 2, 3, 4, এরপরে পাচ্ছি হচ্ছে 6, এবং তারপরে পাচ্ছি আমরা 12, তাই না? এই সংখ্যাগুলো হচ্ছে 12-এর গুণনীয়ক। এখন দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি যদি আমরা একটি প্লেট নেই তাহলে আমরা সেটিতে 12টি চকলেট রাখতে পারি, অর্থাৎ এই দেখো, এই জন্য কিন্তু আমরা এখানে একটি টিক চিহ্ন দিয়েছি। বলা হয়েছে যদি আমরা একটি প্লেট নিই তাহলে কিন্তু এখানে আমরা 12টি চকলেটকে রাখতে পারি, এই জন্য একটু টিক চিহ্ন দিয়েছি। এবারে বলা হয়েছে যদি আমরা 2টি প্লেট নিই তাহলে আমরা প্রতিটিতে 6টি করে চকলেট রাখতে পারি, অর্থাৎ যদি আমরা 2টি প্লেট নিই তাহলে কিন্তু একটিতে 6টি এবং আরেকটিতে 6টি, একটিতে 6টি করে কিন্তু চকলেট রাখতে পারি, তাহলে কিন্তু 12টি চকলেট আমাদের রাখা হয়ে যাবে। যার কারণে এখানেও আমরা একটি টিক চিহ্ন দিয়েছি। কিন্তু এই যে 5-এ এসে আমরা কাটা চিহ্ন দিয়েছি, এটি কেন দিয়েছি? বলা হয়েছে যদি আমরা 5টি প্লেট নেই তাহলে আমরা প্রতিটিতে 2টি করে চকলেট রাখার পরও 2টি চকলেট অবশিষ্ট থাকবে। দেখো, আমাদের যদি মোট 5টি প্লেট থাকে তাহলে আমরা কি করলাম? 5টি প্লেটের একটিতে 2টি এইভাবে করে 5টিতে রাখলাম, তাহলে 5টি প্লেটে 2টি করে রাখলে কতটি হয়? 5 দুগুণ 10টি চকলেট কিন্তু হয়, এবং তারপরে আরও কিন্তু 2টি চকলেট অবশিষ্ট থেকে যায়, তাই না? এই 2টি চকলেটকে কিন্তু আমাদের অবশিষ্ট রাখা যাবে না। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারি কি 5 দ্বারা 12কে ভাগ করা যাবে না, অর্থাৎ 5টি প্লেটের মধ্যে কিন্তু 12টি চকলেট রাখা যাবে না, এই জন্যই কিন্তু আমরা এখানে একটি কাটা চিহ্ন দিয়েছি। একই রকমভাবে এই ঘরগুলোতে কিন্তু আমরা ঠিক একই কারণেই কাটা চিহ্ন দিয়েছি, তাই না? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এইখানে আর একটু নিচে যদি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে আমরা 1, 2, 3, 4, 6, 12 এতটি প্লেটে অবশিষ্ট না রেখে চকলেটগুলো রাখতে পারি, তাই না? আমরা কোন কোন সংখ্যাগুলোকে পাচ্ছি? 1, 2, 3, 4, 6 এবং 12, এই কয়টি প্লেটে আমরা অবশিষ্ট না রেখে চকলেটগুলোকে কিন্তু রাখতে পারি, এই কথাটি বলা হয়েছে। তাহলে এই যে সংখ্যাগুলো পাচ্ছি, এই সংখ্যাগুলোকেই বলা হয় 12-এর গুণনীয়ক। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এখন এই বিষয়টিকে আরেকটু সুন্দরভাবে বোঝার জন্য আমরা যদি এই নিচে যে বক্সটি দেখতে পাচ্ছি এখানে যদি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে যে সংখ্যাগুলো 12কে নিঃশেষে ভাগ করতে পারে সেগুলোকে বলা হয় 12-এর গুণনীয়ক। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে যে কথাটি বলেছি কি যে সংখ্যাগুলো দ্বারা আমরা 12কে নিঃশেষে ভাগ করতে পারবো, যেমন এইখানে যে কয়টি সংখ্যা আমরা পেয়েছি এই প্রত্যেকটি সংখ্যা দ্বারাই কিন্তু আমরা 12কে নিঃশেষে ভাগ করতে পারবো। যেমন দেখো 2 দ্বারাও 12কে ভাগ করতে পারি, আমরা জানি 6 দুগুণ 12, 3 দ্বারা 12কে ভাগ করতে পারি, 3 ছাড়া 12, তাই না? আবার এই 6 দ্বারা 12কে ভাগ করতে পারি, 6 দুগুণ 12, 12 দ্বারা 12কে ভাগ করতে পারি কিভাবে? 12 একে 12, তার মানে এই প্রত্যেকটি সংখ্যা দ্বারাই কিন্তু আমরা 12কে ভাগ করতে পারবো। তাহলে যে সমস্ত সংখ্যা দ্বারা 12কে নিঃশেষে ভাগ করা যায় সেগুলোকে বলা হয় 12-এর গুণনীয়ক। তাহলে আমরা 12-এর এই কয়টি গুণনীয়ক কিন্তু পেয়েছি। এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে কি, দেখো আমাদেরকে এখানে বলা হয়েছে 12-এর 6টি গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 ও 12, এই প্রত্যেকটি হচ্ছে কি 12-এর গুণনীয়ক। তাহলে এখানে মোট গুণনীয়ক পাচ্ছে কত? 1টি 2টি 3টে 4টি 5টি 6টি, এই 6টি হচ্ছে কি 12-এর গুণনীয়ক। এখন বলা হয়েছে 1 এবং সংখ্যাটি নিজেই গুণনীয়কগুলোর অন্তর্ভুক্ত, অর্থাৎ 1 মানে কি? আমরা জানি যে কোনো সংখ্যা শুরু হয় কিন্তু 1 দ্বারা, তাই না? তাহলে এই 1 এবং সংখ্যাটি দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? সংখ্যাটি মানে হচ্ছে কিন্তু 12, যেহেতু 12-এর গুণনীয়ক আমরা বের করেছি, তাই না? তাহলে 1 এবং এই 12 এরা দুজনেই কি বলা হয়েছে? নিজেই গুণনীয়কের অন্তর্ভুক্ত। তার মানে আমরা যে সংখ্যার গুণনীয়ক বের করবো, আমরা যদি ধরো 20-এর গুণনীয়ক বের করবো, ঠিক আছে? তাহলে এই 20-এর মধ্যে আমরা কিন্তু 1কেও পাবো, আবার
এই 20কেও পাবো। আমরা যে সংখ্যার গুণনীয়ক বের করব ওই সংখ্যাটিও আমরা পাবো এবং 1কেও পাবো, ঠিক আছে? ওই সংখ্যার গুণনীয়কের মধ্যে আমরা এই দুইটা জিনিস অবশ্যই পাবো। তাতে তুমি যে কোনো সংখ্যারই গুণনীয়ক বের করো না কেন, ঠিক আছে? যেমন ধরো আমরা যদি 45-এর গুণনীয়ক বের করি তাহলে আমরা কি বুঝতে পারি, এইখানে 1কেও আমরা অবশ্যই পাবো এবং এখানে কত রয়েছে 45, যেহেতু তার মানে 45কেও আমরা কিন্তু অবশ্যই পাবো। এই দুটি সংখ্যাকে আমরা অবশ্যই পাবো এবং এর মাঝে কিন্তু আমরা আরও অনেক সংখ্যা পেতেও পারি, নাও পেতে পারি, ঠিক আছে? তবে আমাদের এই দুটি সংখ্যা থাকবে, ঠিক আছে? এই দুটি হচ্ছে কি কমন। এই বিষয়টি হয়তো তোমরা খুবই সুন্দরভাবেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা একটা ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে আমি গুণিতক ও গুণনীয়কের মাঝে সম্পর্ক খুঁজে পেয়েছি। আচ্ছা, আমরা কিন্তু এর আগে শিখেছিলাম গুণিতক সম্পর্কে, তাই না? আচ্ছা, এই গুণিতকটা কি? গুণিতক মানে হচ্ছে যে কোনো ঘরের নামতা। যেমন আমরা যদি আমাদেরকে যদি বের করতে বলা হয় যে 3-এর গুণিতক কত, তাহলে আমরা কিভাবে করে 3-এর গুণিতক বের করতে পারি? আমরা 3-এর ঘরের নামতা পড়লেই কিন্তু 3-এর গুণিতকগুলোকে পেয়ে যাব। যেমন 3-1-এ 3, 3-2-গুণ 6, এই যে 3, 6, তারপর 3-3-এ 9, এই 9 হচ্ছে কি একটি গুণিতক, 3-4-এ 12, এই 12 হচ্ছে একটি গুণিতক, ঠিক আছে? তার মানে যে কোনো সংখ্যার যদি গুণের নামতা আমরা পড়ি তাহলে কিন্তু সেই সংখ্যাগুলোর গুণিতক আমরা পেয়ে যাব, ঠিক আছে? গুণিতক মানে হচ্ছে গুণের নামতা, আমরা এক কথায় বলতে পারি। এবং বলা হয়েছে কি গুণনীয়ক। তাহলে গুণনীয়ক সম্পর্কে কিন্তু আজকে আমরা শিখেছি গুণনীয়ক হচ্ছে কি যে কোনো সংখ্যার গুণনীয়ক দ্বারা বোঝানো হয় ওই সংখ্যাকে আমরা কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি। যেমন আজকে কিন্তু আমরা শিখলাম যে 12-এর গুণনীয়ক কোনগুলো, তাই না? অর্থাৎ 12-এর গুণনীয়ক হচ্ছে কি যে সমস্ত সংখ্যাগুলো দ্বারা আমরা 12কে ভাগ করতে পারি সেই সংখ্যাগুলোই হচ্ছে 12-এর গুণনীয়ক। আবার আমাদের যদি বের করতে বলা হতো যে 25-এর গুণনীয়ক কত, তাহলে আমরা কি করতাম? আমরা কিভাবে করে বের করতে পারতাম বা কি বলতাম এই ক্ষেত্রে? আমরা বলতাম হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলো দ্বারা 25কে নিঃশেষে ভাগ করা যায় তাকেই বলা হয় 25-এর গুণনীয়ক। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবার দেখো এখানে বলা হয়েছে 3 ও 4 সংখ্যা দুইটি 12-এর গুণনীয়ক। আজকে আমরা কিন্তু একটু আগেও কিন্তু শিখেছি যে আমরা যখন 12-এর গুণনীয়কগুলোকে বের করেছি, দেখো এখানে তখন কিন্তু আমরা এর ভিতরে 3 পেয়েছি, 4 পেয়েছি, তাই না? এই দুটিই কিন্তু আমরা পেয়েছি। তাহলে এইখানে কিন্তু এই বিষয়টি বলা হয়েছে যে 3 ও 4 সংখ্যা দুটি 12-এর গুণনীয়ক। আচ্ছা, এবং 12 সংখ্যাটি 3 ও 4-এর গুণিতক। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি যে 12 সংখ্যাটি এটি হচ্ছে কি 3 ও 4-এর গুণিতক। কিভাবে? আমরা যদি 3-এর ঘরের নামতা পড়ি, দেখো 3-এর ঘরের নামতা যদি আমরা পড়ি 3-1-এ 3, 3-2-গুণ 6, 3-3-এ 9, 3-4-এ 12, এই 3-এর ঘরের নামতাই কিন্তু আমরা 12 পাবো। তার মানে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি কিন্তু 12 হচ্ছে 3-এর একটি গুণিতক, তাই না? আবার 4-এরও কিন্তু গুণিতক 12। কিভাবে? দেখো আমরা যদি 4-এর ঘরের নামতা পড়ি 4-1-এ 4, 4-2-গুণ 8, 3-4-এ 12। আচ্ছা, আমরা জানি 4-এর ঘরের নামতায় আমরা কিন্তু পাচ্ছি 3-4-এ 12, তাই না? অর্থাৎ 4-এরও একটি গুণিতক হচ্ছে 12, আবার 3-এরও একটি গুণিতক হচ্ছে 12, তাই না? এখন এই দুটির মধ্যে আমরা একটি সম্পর্ক কিন্তু খুঁজে পাচ্ছি। সেটি হচ্ছে কি? দেখো 3 ও 4 এই দুটি সংখ্যা হচ্ছে কি 12-এর গুণনীয়ক, তাই না? আবার এইখানে বলা হয়েছে কি যে এবং 12 সংখ্যাটি, এই 12 সংখ্যাটি হচ্ছে 3 ও 4-এর গুণিতক, তাই না? আচ্ছা দেখো এই দুটির ভিতরে কিন্তু আমরা একটি সুন্দর সম্পর্ক পাচ্ছি। আশা করি আজকে তোমরা সবাই খুবই সহজেই গুণনীয়ক সম্পর্কে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।